ছাত্ররা, আজকে আমরা গ্রামার নিয়ে একটু আলোচনা করব। আগের দিন আমি বলেছিলাম যে নেক্সট স্যাটারডে মানে আগামী দিন আমরা গ্রামার নিয়ে একটু আলোচনা করার বিষয়ে বলেছিলাম। তো আজকে আমরা শিখব তোমাদেরই বইয়ে 26 নম্বর পৃষ্ঠায় কনজাংশন বলে একটা গ্রামারের পার্ট আছে। সেই পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন কনজাংশন কথাটা হচ্ছে বাংলা এখানে বলা হচ্ছে অব্যয়। এখন কনজাংশনের কাজ হচ্ছে দুটো বা তার বেশি বাক্যকে যুক্ত করা। এখন কনজাংশন কত প্রকারের হয় আমরা বইয়ে যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমাদের দেওয়া আছে কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন আর রিলেটিভ কনজাংশন। আমি প্রথমে লিখছি কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন আর ইলেটিভ কনজাংশন। এখন কিউমুলেটিভ কনজাংশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। ঠিক আছে, একটি ঘটনা বা বিবৃতিকে অপর কোনো ঘটনা বা বিবৃতির সঙ্গে সংযুক্ত করে তাকে বলা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এখন কিউমুলেটিভ কনজাংশন কোনগুলো আমরা লিখে নিচ্ছি এখানে এক্সাম্পল হিসাবে। কিউমুলেটিভ কনজাংশন হচ্ছে অ্যান্ড, উইল, no less than, as well as, not only but also। এগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, এইগুলোকে বলা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এরপরে আমরা দেখবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে হচ্ছে বৈপরীত্য বোঝাচ্ছে, বিপরীত অর্থে ব্যবহার হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন এখানে আছে বাট, ইয়েট, স্টিল, নেভারদিলেস। এইগুলো হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। এরপরে আসছে অল্টারনেটিভ কনজাংশন, মানে হচ্ছে বিকল্প কিছু বোঝাচ্ছে, বিকল্প বোঝানোর জন্য বিকল্প সূচক অব্যয়। যেমন আদারওয়াইজ, আইদার অর, neither nor, এইগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। এরপরে আমরা চলে যাচ্ছি ইলেটিভ কনজাংশনে। ইলেটিভ মানে হচ্ছে সিদ্ধান্ত সূচক অব্যয়, মানে সিদ্ধান্ত বোঝাচ্ছে। যেমন সো, দেয়ারফোর, ফর, এইগুলোকে বলা হচ্ছে ইলেটিভ কনজাংশন। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে আমরা কনজাংশনের চারটে ভাগ দেখতে পাচ্ছি: কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন আর রিলেটিভ কনজাংশন। এখন কিউমুলেটিভ কনজাংশন গুলো কোনগুলো? অ্যান্ড, ওয়েল,
নো লেস দ্যান, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো। এই নো লেস দ্যানটা অত গুরুত্বপূর্ণ নয়, অ্যান্ড ওয়েল, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এই চারটে করলেই হয়। অ্যাডভার্সারি কনজাংশনের কোনগুলো পাচ্ছি? বাট, ইয়েট, স্টিল, নেভারদিলেস। অল্টারনেটিভ কনজাংশনগুলো পাচ্ছি আদারওয়াইজ, আইদার অর, নাইদার নট, এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। আর রিলেটিভ কনজাংশনগুলো পাচ্ছি, এগুলো সিদ্ধান্ত বোঝাচ্ছে, সো, দেয়ারফোর, ফর ইত্যাদি হচ্ছে রিলেটিভ কনজাংশন। এবার আমরা একটা একটা করে এক্সাম্পল নিয়ে দেখবো কিউমুলেটিভ কনজাংশনের উপর। আমরা দেখবো কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন আমরা কি কি বললাম? and, as well as, not only but also, এইগুলো দিয়ে হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। দেখো, প্রথমে আমরা দুটো বাক্য নিচ্ছি। পে your taxes, live in peace। এই দুটোকে আমরা কি করে জয়েন করবো? দুটো ঘটনাকে বলেছে। একটা ঘটনা হচ্ছে ট্যাক্স পে করো, অর্থাৎ কর মিটিয়ে দাও, শান্তিতে বসবাস করো। তাহলে আমরা এই দুটোকে যুক্ত করবো, দুটো ঘটনাকে খালি যুক্ত করতে হচ্ছে। তাহলে আমরা কি দিয়ে জয়েন করবো? অ্যান্ড দিয়ে এটা জয়েন করতে পারছি। Pay your taxes and live in peace। এই একটা নিয়ম আমরা দেখলাম। দ্বিতীয় দেখো, he is intelligent, his brother is intelligent। সে বুদ্ধিমান, তার ভাইও বুদ্ধিমান। তাহলে আমরা এটাকে কিভাবে জয়েন করতে পারি? দুটো ঘটনা বলেছি, আমরা দিতে পারি হি as well as his brother। সে এমনকি তার ভাইও, he as well as his brother is intelligent। as well as টা জয়েন। এইভাবে আমরা কিউমুলেটিভ কনজাংশনে জয়েন করি, and, as well as, not only but also, এইভাবে আমরা কিউমুলেটিভ কনজাংশনে জয়েন করি। এটা একটা নিয়ম গেল। এরপরে আমরা চলে যাব, আর একটা লেখা যায় নট অনলি বাট অলসো দিয়ে আমরা করতে পারি হি ইজ এ স্টেটসম্যান, he is also a writer। সে একজন রাজনীতিবিদ, সে একজন লেখকও। তাহলে আমরা লিখতে পারি সে কেবল রাজনীতিবিদই নন, তার সঙ্গে লেখকও বটে। তাহলে আমরা লিখব হি ইজ নট অনলি এ স্টেটসম্যান but also a writer। তাহলে হি ইজটা আমরা দ্বিতীয়বার রিপিট করলাম না, কারণ এখানে একই সাবজেক্টের কথা বলছে, একজনেরই কথা বলছে, যে স্টেটসম্যান সেই একজন লেখক। তাহলে হি ইজ নট অনলি এ স্টেটসম্যান বাট অলসো এ রাইটার। এই ক্ষেত্রে আমরা তিনটে এক্সাম্পল, আমরা তিনটে যুক্ত, এগুলোকে লিঙ্কার বলছে, এই লিঙ্কারগুলো দিয়ে আমরা জয়েন করলাম। তিনটে নিয়মে আমরা শিখলাম, তিনটে লিঙ্কার কিভাবে ব্যবহার করছি আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা গেল কিউমুলেটিভ কনজাংশন।
এরপরে আমরা চলে যাব অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে আমরা কি বলেছিলাম, বিপরীত ভাব প্রকাশ করছে। অ্যাডভার্সেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন। তাতে কি কি এক্সাম্পল দেখেছিলাম আমরা? বাট, yet, still, nevertheless, তা সত্ত্বেও আর কি। এইগুলো হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন এক্সাম্পল নেওয়া যাক, he knocked at the door, nobody answered. সে দরজায় নাড়া দিয়েছিল, কেউ উত্তর দেয়নি। তার মানে এখানে কি বিপরীত কিছু বোঝাচ্ছে। দরজায় নাড়া দিলে উত্তর দেওয়া দরকার, কিন্তু এখানে উত্তর কেউ দেয়নি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? হি knocked at the door, but আমরা বাট দিয়ে যুক্ত করলাম, বাট nobody answered। আমরা বাট দিয়ে বাক্যটাকে যুক্ত করলাম, মানে বৈপরীত্য বোঝানোর জন্য আমরা এগুলো লিখব। যেমন আরেকটা সেন্টেন্স নেওয়া যাক, he failed in the exam, he did not lose hope। সে পরীক্ষায় অকৃতকার্য হলো, সে আশা হারালো না, অর্থাৎ হতাশ হলো না, নিরাশ হলো না। তাহলে এখানে একটা বৈপরীত্য কাজ করছে। আমরা এটা লিখতে পারি, আমরা বাট দিয়ে ওটা যোগ করতে পারি, নেভারদিলেস দিয়েও লিখতে পারি, বা স্টিলও ইউজ করতে পারি। হি failed in the exam, nevertheless, তা সত্ত্বেও, he did not lose hope। Nevertheless, he did not lose hope। এইভাবে যখন কোনো বিপরীত কোনো অর্থ বোঝাবে, তখন আমরা বাট, ইয়েট, স্টিল, নেভারদিলেস এই লিঙ্কারগুলো, এই যুক্তকগুলোকে আমরা ব্যবহার করব অ্যাডভার্সেটিভ কনজাংশনে যুক্ত করার জন্য। এটা আমাদের দ্বিতীয় ধাপ। এবার আমরা চলে যাব তৃতীয় ধাপে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা বোর্ডটাকে ভালো করে ফলো করো, তোমরা ভিডিওটা ভালো করে চালিয়ে একবার করে দেখবে। যেখানে অসুবিধা থাকবে নেক্সট দিন আবার আমার এটা নিয়ে একটু আলোচনা করবো, তখন তোমরা সেই ডাউটগুলো তোমরা আমার সাথে পাঠাতে পারো, আমি সেগুলো দেখে আলোচনা করে দেবো। তবে তোমরা এই বোর্ডটাকে ভালো করে ফলো করবে, কোথায় কি বোঝাচ্ছে, আর বইটা অবশ্যই সামনে করে রাখবে। এরপরে আমরা চলে যাচ্ছি অল্টারনেটিভ কনজাংশন। তৃতীয়টা আমরা কি শিখেছিলাম? অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন অর্থাৎ অল্টারনেটিভ মানে বিকল্প, বিকল্প সূচক অব্যয়। এখানে কি কি ব্যবহার করেছিলাম? এখানে আমরা ব্যবহার করেছিলাম আদারওয়াইজ, either or, neither nor, এইগুলো আমরা ব্যবহার করছি। আদারওয়াইজ, either or, neither nor, else
এলস, এগুলো। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, I do not have a pen, I do not have a pencil. আমার কাছে একটি কলমও নেই, আমার কাছে পেন্সিলও নেই। কলমও নেই, পেন্সিলও নেই, তার মানে দুটোর মধ্যে আমার কাছে কোনোটাই নেই। তাহলে যেহেতু এখানে নেগেটিভ নট আছে, আমরা নেগেটিভ নাইদার নটটা ব্যবহার করব। যেহেতু এখানে নট অর্থাৎ নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, নেই না বোঝাচ্ছে, সেজন্য আমরা নেগেটিভ অর্থে নাইদার নটটা ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? I have neither a pen nor a pencil. I have neither a pen nor a pencil. আমার না আছে কলম, না আছে রুল বা পেন্সিল। তাহলে আমরা কি করলাম, যেহেতু এখানে নটের জন্য নাইদার নর বসলো, সেই জন্য এখানে নটের প্রয়োজন হলো না, দুটো উঠে গেল। যেহেতু এই নটটা ছিল বলে এখানে ডু ছিল, কিন্তু যখন আমি নটের জায়গায় নাইদার আর নট ব্যবহার করছি, তখন কিন্তু আর নটের প্রয়োজন হচ্ছে না। নটের প্রয়োজন না থাকার জন্য এখানকার দু ভাগগুলো উঠে যাচ্ছে। তাহলে শুধু আমাকে কি লিখতে হচ্ছে, যেখানে দুটো বিকল্পের কথা বলবে ঠিক তার আগে আমরা নাইদার নটটা ব্যবহার করছি। তাহলে বিকল্পটা এখানে একটা পেন আছে, এখানে একটা পেন্সিল আছে, বাকি সবই কিন্তু শব্দ একই আছে, আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র পেন আর পেন্সিল এই দুটো ওয়ার্ড আলাদা, দুটো বস্তুও বা জিনিসও আলাদা। সেই জন্য আমরা কি করছি, আমরা পেনের আগে নাইদার, পেন্সিলের আগে নট, বাকিটা সাবজেক্ট একই আছে, হ্যাভও তাই আছে, এখানে হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে। আমরা এভাবে লিখছি, আই হ্যাভ নাইদার এ পেন নর এ পেন্সিল। হি মে travel by car, he may travel by taxi. আমরা আরেকটা সেন্টেন্স লিখলাম, সে গাড়িতে যেতে পারে, সে ট্যাক্সিতে যেতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, কার না লিখে আমি এখানে একটা বাসই লিখি। সে বাসে যেতে পারে, সে ট্যাক্সি যেতে পারে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটাতে যাবে, দুটোতে তো একসঙ্গে যেতে পারবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু কোনো নেগেটিভ বা নাবাচক শব্দ নেই, এটা হ্যাবাচক শব্দ। তখন আমরা কি করব, যেহেতু বিকল্প হয়ে যাচ্ছে, তাহলে আমরা আইদার অর ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব, হি মে ট্রাভেল আইদার by bus or by taxi. তাহলে বিকল্পটা আমরা আগে বলেছি, বিকল্পর আগে আমরা আইদার নটটা ব্যবহার করবো, নাইদার নট ব্যবহার করেছিলাম, যেমন ঠিক আইদার নটটা ব্যবহার করলাম। হি মে ট্রাভেল আইদার বাই বাস অর বাই ট্যাক্সি। হয় সে বাসে, না হয় ট্যাক্সিতে ভ্রমণ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে অল্টারনেটিভ কনজাংশনগুলোকে ব্যবহার করতে হয়। আইদার অর, নাইদার নট, এলস, আদারওয়াইজ, এইসব হচ্ছে। এবার আরেকটা সেন্টেন্স আমরা দেখি। আচ্ছা, রাইস আর্লি, ইউ উইল বি লেট। বলছে সকাল সকাল ওঠো, তোমার দেরি হতে পারে। তাহলে এখানে কি বলতে হবে, হয় সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল যদি না উঠি তাহলে দেরি হবে। তাহলে এখানে একটা বিকল্প আছে, আমাকে সকালে উঠতে হবে আর না হলে দেরি হতে হবে। আর সকালে যদি না উঠি তাহলে আমার দেরি হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, রাইস আর্লি
আদারওয়াইজ নতুবা, you will be late। আবার এটাকে এভাবে লিখতে পারি, rise early else you will be late। একই মানে হচ্ছে। তাহলে আমরা দু রকম ভাবে এটাকে লিখতে পারি। এই হচ্ছে আমাদের অল্টারনেটিভ কনজাংশনের ব্যবহার। অল্টারনেটিভ কনজাংশন তাহলে কি হচ্ছে, আদারওয়াইজ, আইদার অর, নাইদার নর, এলস, এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশনের লিঙ্কার বা যুক্তক। এরপরে শেষেরটা আমরা আলোচনা করে নিই, রিলেটিভ কনজাংশন। রিলেটিভ কনজাংশনটা কি জিনিস আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম, এবার একটু ডিটেইলে যাব। এটা হচ্ছে রিলেটিভ কনজাংশন। রিলেটিভ কনজাংশনটা হচ্ছে, আমরা বলেছিলাম এটা হচ্ছে সিদ্ধান্ত সূচক অব্যয়। এর লিঙ্কারগুলো কি কি আছে, দেয়ারফোর, অতএব, ফর, সো, এইগুলো হচ্ছে রিলেটিভ কনজাংশনের লিঙ্কার। যেমন ইট ওয়াজ রেনিং, I was late for school। বৃষ্টি পড়ছিল, স্কুলের জন্য আমার দেরি হয়ে গেছিল, অর্থাৎ স্কুলে যেতে আমার দেরি হয়েছিল। বৃষ্টি পড়ছিল, স্কুলে যেতে আমার দেরি হয়েছিল। তাহলে এখানে কি আছে, একটা সিদ্ধান্ত বোঝাচ্ছে যে আমার দেরি হয়েছিল কেন, তার পেছনে একটা কারণ আছে। তাহলে আমরা লিখতে পারি যে it was raining, so তাই আমরা so ইউজ করতে পারি, so I was late for school। it was raining, so I was, আমরা এখানে therefore ব্যবহার করতে পারি, therefore I was late for school, অতএব আমার স্কুলের জন্য দেরি হয়েছিল। বৃষ্টি পড়ছিল, অতএব আমার স্কুলের জন্য দেরি হয়েছিল, আমরা therefore ইউজ করতে পারি। He works hard, he will succeed। সে কঠোর পরিশ্রম করে, সে সফল হবে। তাহলে সে কঠোর পরিশ্রম করে, সে সফল হবে, এখানে একটা সিদ্ধান্ত আছে। তার সফল হওয়ার পেছনে সিদ্ধান্ত হচ্ছে কি না, সে কঠোর পরিশ্রম করে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, ফর দিয়ে ওটা ব্যবহার করতে পারি, so দিয়েও আমরা লিখতে পারি, he works hard so he will succeed, he will succeed for he works hard, এটা লিখতে পারি। আবার therefore দিয়ে ওটা লিখতে পারি, আমরা লিখে দিই কারণ he will succeed for, অথবা so এখানে সোটা আগে দিতে গেলে আগে এখানটা দিতে হবে, আগে এই বাক্যটাকে নিয়ে আসতে হবে, he will succeed for he works hard। আবার এটা কেমন লিখতে পারি, he works hard so he will succeed। এই হচ্ছে আমাদের এই আলোচনা রিলেটিভ কনজাংশন। রিলেটিভ কনজাংশনের হচ্ছে therefore, for, so, এগুলো আমরা রিলেটিভ কনজাংশন। এবার এই যে ব্যাখ্যাগুলো আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝালাম, তোমাদের পেজ নাম্বার 26 এ কোশ্চেন নাম্বার 11 এ দেখো বলছে জয়েন দ্য ফলোইং পেয়ারস অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। এবং এই যে কনজাংশন আমরা ব্যবহার করছি, প্রত্যেকটা বাক্য যেখানে আমরা কনজাংশন দিয়ে ব্যবহার করছি সেগুলো সব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য। এগুলো সব কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমাদের এই এ বি সি ডি এই চারটে দেখো তোমাদেরকে
পাশে বলে দেওয়া আছে কোন কনজাংশন ব্যবহার করতে হবে। আমি তো প্রত্যেকটা কনজাংশন তোমাদের বইয়ে দেখো সমস্ত কনজাংশনগুলো বলে দেওয়া আছে, যেমন বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এগুলো হচ্ছে প্লুরালিক কনজাংশন। বাট, স্টিল, ইয়েট, নেভারথেলেস, হাউএভার হচ্ছে অ্যাডভার্সিভ কনজাংশন। অর, আইদার অর, নাইদার নর আর অল্টারনেটিভ কনজাংশন। দেয়ারফর, ফর, সো, অ্যাজ, বিকজ, সিন্স, এগুলো হচ্ছে রিলেটিভ কনজাংশন। এই কনজাংশনগুলোকে যেখানে যেটা উপযুক্ত মনে হবে সেটা দিয়ে সেই কনজাংশন ব্যবহার করে এই বাক্যগুলোকে যুক্ত করতে হবে। এইটা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখছি। এই কাজটা তোমরা আমার বোর্ডটা ফলো করবে, বইটাকে পাশে রাখবে, বইয়ে দেখবে এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো ফলো করবে, করে এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। এই 11 নম্বরের ABCD এই 4টে সেন্টেন্স তোমাদেরকে যুক্ত করে আমাকে নেক্সট দিন এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এই হচ্ছে তোমাদের আজকের এই বিষয় নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে অবশ্যই নেক্সট দিন অর্থাৎ নেক্সট স্যাটারডে আমরা শনিবার করে গ্রামারটা আলোচনা করব। আর বুধবার যেটা আমার ডেট আছে সেদিন আমরা টেক্সট বা বইটা নিয়ে আলোচনা করব। এই আমার তোমাদের কাছে বক্তব্য। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি।